এই যে সেন্টেন্সটা রয়েছে যে বাবু বলে কি বলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা কোন টেন্সে আছে বলো? বাবু বলে এটা কোন টেন্সে আছে? হ্যাঁ তুমি ঠিক বলেছো। বাবু সেজ এটা প্রেজেন্ট ইনডেফিনাইটে আছে বা সিম্পল প্রেজেন্টে আছে। প্রেজেন্ট ইনডেফিনাইটে দুটো নাম, একটা প্রেজেন্ট ইনডেফিনাইট তাহলে ন্যারেশন টেন্স শিখে আমাদের বাস্তবে জীবনের কি লাভ? কি লাভ ন্যারেশন টেন্স শিখে, তাই না? আজকে আমাদের এই ক্লাসের মধ্যে ন্যারেশন টেন্স শিখবো। কেন? তাহলে ন্যারেশন টেন্স শিখে আমাদের বাস্তবে জীবনের কি লাভ? কি লাভ ন্যারেশন টেন্স শিখে, তাই না? আজকে আমাদের এই ক্লাসের মধ্যে ন্যারেশন টেন্স শিখবো। কেন? সেই প্রশ্নের উত্তর বের করব। তারপর ন্যারেশন টেন্স করতে কিভাবে হয় সেটা তো ইজিলি বেরিয়ে যাবে, তাই না? তাহলে আমাদেরকে প্রথমে কারণটা দেখতে হবে। ধরো তোমার বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন, একজন ভদ্রলোক তোমার বাড়িতে এসেছেন এবং সে এসে পড়ে তোমাকে বলছে, তুমি ধরো এখানে দাঁড়িয়ে রয়েছো, তোমাকে বলছে কি? তোমাকে বলছে যে বাবাকে ডাক, ঠিক আছে? তোমাকে বললো কি যে বাবাকে ডাক। তুমি বাবার কাছে গেলে, বাবার কাছে গিয়ে পরে তুমি দুই রকম ভাবে বাবাকে বলতে পারো কথাটা। একরকম কথা কি যে বাবা একজন তোমাকে ডাকছেন, তুমি এরকম ভাবে বাবাকে কথাটা বলতে পারো। আবার তুমি এইভাবে কথাটা বলতে পারো যে বাবা একজন বলল বাবাকে ডাক। তাহলে তুমি নিজেই বলো এই দুটো কথার মধ্যে কোন কথাটা শুনতে ভালো লাগছে? অবশ্যই ঠিক বলেছো, এই প্রথম কথাটা শুনতে ভালো লাগছে যে বাবা একজন তোমাকে ডাকছেন। তাহলে ন্যারেশন টেন্স শিখে আমাদের কি হবে? ন্যারেশন টেন্স শিখে আমাদের এটাই লাভ হবে যে আমরা প্রকৃতপক্ষে বুঝতে পারবো যে কথাটা যেরকম সেই কথাটাকে পুরোপুরি ডায়লগ বাজি, মানে লোকটার ডায়লগটা কিন্তু এই বাবাকে ডাক, এটা কিন্তু এই লোকটার ডায়লগ ছিল। তাহলে লোকটার ডায়লগটা হুবহু না বলে আমরা সেই কথাটাকে কিভাবে বলছি যে বাবা তোমাকে একজন ডাকছেন, এটাকে ন্যারেশন টেন্স। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের ভালোবাসা আমাকে ইন্সপায়ার করে আরো ভালোভাবে তোমাদেরকে বোঝানোর জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ মাই ইংলিশ গুরুজি। Today we are going to discuss about narration change. তাহলে আজকে আমরা ন্যারেশন চেঞ্জ সম্পর্কে শিখব, কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় সেটা সবটা আমরা এই ক্লাসের মাধ্যমে পুরোপুরি শিখে নেব, এটা আমি তোমাদের প্রমিস করছি। তাই তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখো। ন্যারেশন চেঞ্জ সংক্রান্ত আজকের পর থেকে আর হবে না তোমাদের কোনো রকমের কোনো অসুবিধা। তাহলে চলো আর দেরি না করে আমাদের ক্লাস শুরু করা যাক। ধরো তোমার বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন, একজন ভদ্রলোক তোমার বাড়িতে এসেছেন এবং সে এসে পড়ে তোমাকে বলছে, তুমি ধরো এখানে দাঁড়িয়ে রয়েছো, তোমাকে বলছে কি? তোমাকে বলছে যে বাবাকে ডাক, ঠিক আছে? তোমাকে বললো কি যে বাবাকে ডাক। তুমি বাবার কাছে গেলে, বাবার কাছে গিয়ে পরে তুমি দুই রকম ভাবে বাবাকে বলতে পারো কথাটা। একরকম কথা কি যে বাবা একজন তোমাকে ডাকছেন, তুমি এরকম ভাবে বাবাকে কথাটা বলতে পারো। আবার তুমি এইভাবে কথাটা বলতে পারো যে বাবা একজন বলল বাবাকে ডাক। তাহলে তুমি নিজেই বলো এই দুটো কথার মধ্যে কোন কথাটা শুনতে ভালো লাগছে? অবশ্যই ঠিক বলেছো, এই প্রথম কথাটা শুনতে ভালো লাগছে যে বাবা একজন তোমাকে ডাকছেন। তাহলে ন্যারেশন চেঞ্জ শিখে আমাদের কি হবে? ন্যারেশন চেঞ্জ শিখে আমাদের এটাই লাভ হবে যে আমরা প্রকৃতপক্ষে বুঝতে পারবো যে কথাটা যেরকম সেই কথাটাকে পুরোপুরি ডায়লগ বাজি, মানে লোকটার ডায়লগটা কিন্তু এই বাবাকে ডাক, এটা কিন্তু এই লোকটার ডায়লগ ছিল। তাহলে লোকটার ডায়লগটা হুবহু না বলে আমরা সেই কথাটাকে কিভাবে বলছি যে বাবা তোমাকে একজন ডাকছেন, এটাকে ন্যারেশন চেঞ্জ বলা হয়। খুব ইজি একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা আমি প্রমিস করছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখো, ন্যারেশন চেঞ্জ সম্পর্কে কোনো রকম কোনো সমস্যা থাকবে না, না আমার আছে না আমি চাইবো তোমার কোনোদিন থাকবে। তাই দেখতে থাকো এবং শিখতে থাকো। বেশ, আমি এবার ইরেজ করছি। এবার দেখো ন্যারেশন চেঞ্জের মধ্যে তোমাদেরকে প্রথমে কতগুলো জিনিস একটু মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জের কয় রকম ভাগ আছে। তো ন্যারেশনকে যদি আমরা ভাগ করি, ন্যারেশন চেঞ্জকে অ্যাকচুয়ালি বাংলায় কি বলা হয়? উক্তি পরিবর্তন, তাই না? তাহলে উক্তি পরিবর্তনটা কিরকম দেখে নাও। যেমন ধরো বাবু সেড, মানে বাবু বলেছিল। তাহলে বাবুর একটা কথা আছে যেটা বাবু বলেছিল। কি বলেছিল? যেমন ধরো আই লাভ পিৎজা, আমি পিৎজা খেতে ভালোবাসি, তাই না? তাহলে বাবু বলেছিল, বাবু কি বলেছিল? বাবু বলেছিল আমি পিৎজা খেতে ভালোবাসি। আই লাভ পিৎজা মানে কি? আমি পিৎজা খেতে ভালোবাসি। ব্যাপারটা কি? আমি পিৎজা ভালোবাসি মানে পিৎজা খেতে ভালোবাসি, পিৎজা তো দেখতে ভালোবাসি না। আরে বাবা কত সুন্দর পিৎজা, না।
তাহলে বাবু সেড আই লাভ পিৎজা, মানে বাবু বলেছিল আমি পিৎজা ভালোবাসি বা আমি পিৎজা খেতে ভালোবাসি। এই সেন্টেন্সের মধ্যে যেটা কোটেশনে রয়েছে তোমাকে সেটাকে চেঞ্জ করে দিতে হবে, এটাকে ন্যারেশন চেঞ্জ বলা হয়। এই ক্ষেত্রে নিয়ম আছে, কিন্তু কোন ক্ষেত্রে ন্যারেশন চেঞ্জ করতে নেই প্রথমে আমি তোমাকে সেটা শেখাবো, তারপর শেখাবো কোন ক্ষেত্রে ন্যারেশন চেঞ্জ করতে হয়, তাই না? তাহলে দেখো এবার আমি একটা সেন্টেন্স লিখছি যে বিজেপি আসবে, সরকারি চাকরিতে মহিলাদের 33% সংরক্ষণ হবে, মহিলাদের প্রতি মাসে 3000 টাকার সহায়তা দেবে। ভয় আউট, ভরসা ইন, বিজেপিকে ভোট দিন। যে বাবু সেজ, এটা মানে কি? মানে হচ্ছে বাবু বলে, কি বলে? যেমন ধরো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, মানে সূর্য, দা সান মানে কি সূর্য, দা শব্দ তো টি, তাহলে সূর্য টি বা সূর্য পূর্ব দিকে ওঠে। রাইজেস মানে কি পূর্ব দিকে ওঠে। তাহলে এই যে সেন্টেন্সটা রয়েছে, এই সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার আগে প্রথমে তোমাকে জানতে হবে যে যেটা কোটেশনের মধ্যে নেই, মানে এই যে দেখতে পাচ্ছ বাবু সেজ, এটা কিন্তু কোটেশনের মধ্যে নেই। তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। আবারও বলছি, এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। অনেকে দেখবে এটাকে রিপোর্টিং ভার্ব বলে, রিপোর্টিং ভার্ব না, এই টোটালটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। এবং যেটা কোটেশনের মধ্যে রয়েছে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আবারও বলছি, রিপোর্টেড স্পিচ। কোটেশনের মধ্যে থাকলে সেটাকে রিপোর্টেড স্পিচ বলবে, আর যেটা কোটেশনের মধ্যে থাকবে না সেটাকে তুমি রিপোর্টিং স্পিচ বলবে, ঠিক আছে? তাহলে রিপোর্টিং স্পিচের মধ্যে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট মানে যে কাজ করে, তাহলে বাবু এখানে কাজ করে, তাহলে বাবুটাকে কি বলা হচ্ছে বলো? ঠিক বলেছো, বাবুটাকে এখানে সাবজেক্ট বলা হয়, ঠিক আছে? শেষ মানে হচ্ছে বলে, তাহলে বাবু বলে, শেষটাকে কি বলা হয় বলো? শেষটাকে বলা হয় ভার্ব। ভার্ব মানে কাজ করা বা অবস্থা বোঝায়। তোমরা অলরেডি ভার্বের ক্লাস দেখেছো, আমি ভিডিও ডেডিকেটেড ভিডিও রেখেছি ভার্বের জন্য, তোমরা সেই ভিডিও দেখে নাও এবং ভার্বের যদি সম্পর্কে কোনো সমস্যা থাকে একবার ক্লিয়ার করে নাও তোমরা। বেশ, তাহলে বাবু শেষ মানে বাবু এখানে সাবজেক্ট, শেষ মানে এখানে বলে, তাহলে এই টোটালটাকে কিন্তু রিপোর্টিং স্পিচ বলা হয়। তার মধ্যে এটাকে বলা হয় রিপোর্টিং সাবজেক্ট, আর এই যে ভার্ব যেটা রয়েছে সেটাকে বলা হয় কি রিপোর্টিং ভার্ব। আবার এই যে যেটা দেখতে পাচ্ছ তোমরা টোটালটা কতগুলো ওয়ার্ড রয়েছে বা একটা সেন্টেন্স রয়েছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই সেন্টেন্সটা কিন্তু রিপোর্টেড স্পিচ। আবারও বলছি, এই সেন্টেন্সটা আমাদের রিপোর্টেড স্পিচ। এবং এই রিপোর্টেড স্পিচের মধ্যে দেখে নাও দ্য সানটাকে কি বলা হচ্ছে বলো? সাবজেক্ট বলা হচ্ছে। রাইজেস মানে হচ্ছে ওঠা, এটাকে ভার্ব বলা হচ্ছে। দ্য সান রাইজেস, এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই। দ্য সান রাইজেস মানে সূর্য ওঠে, কি অ্যান্সার আসছে? সূর্য ওঠে। কাকে? অ্যান্সার আসছে, আসছে না, তাহলে কিন্তু কোনো অবজেক্ট নেই, ঠিক আছে? তাহলে এই যে সেন্টেন্সটা রয়েছে যে বাবু বলে, কি বলে? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা কোন টেন্সে আছে বলো? বাবু বলে, এটা কোন টেন্সে আছে? হ্যাঁ তুমি ঠিক বলেছো। বাবু সেজ, এটা প্রেজেন্ট ইনডেফিনাইটে আছে বা সিম্পল প্রেজেন্টে আছে। প্রেজেন্ট ইনডেফিনাইটে দুটো নাম, একটা প্রেজেন্ট ইনডেফিনাইট আর একটা সিম্পল প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্টে রয়েছে, তাহলে বাবু সেজটাকে আমি কি লিখবো দেখে নাও? বাবু সেজ, আমি আরেকবার লিখে নিই, বাবু সেজ, বাবু বলে, তাহলে বাবুটাকে দেখে এবার এটাকে কি বলা হচ্ছে বলে? এটা ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ বলতে কি? যে ক্ষেত্রে তোমাদের কোটেশন রয়েছে এমন একটা সেন্টেন্সটাকে কি বলা হচ্ছে বলো? ডাইরেক্ট স্পিচ বলা হয়। মানে ন্যারেশন টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়। প্রথমটাকে আমাদের বলা হয় ডিআইআরইসিটি, ডাইরেক্ট স্পিচ, ঠিক আছে? আর যেটা ডাইরেক্ট কোটেশনটা আমি উঠিয়ে যেটা চেঞ্জ করে দেবো সেটাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে? ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ, তাহলে এটা বুঝতেই পারছো কোটেশনের মধ্যে যেটা রয়েছে সেটাকে ডাইরেক্ট স্পিচ বলা হয়। তাহলে ডাইরেক্টের মধ্যে ডি নিলাম আর স্পিচের মধ্যে এস নিলাম, নিয়ে আমি লিখলাম ডি, ডি ফর ডাইরেক্ট, এস ফর স্পিচ। তাহলে ডাইরেক্ট স্পিচে কি লেখা রয়েছে দেখে নাও? ডাইরেক্ট স্পিচে লেখা রয়েছে বাবু সেজ, মানে বাবু বলে, তাই না? ডাইরেক্ট স্পিচের মধ্যে লেখা রয়েছে বাবু বলে। তাহলে এটাকে ইনডাইরেক্ট স্পিচ মানে আইএস বলে লিখলাম। ইনডাইরেক্ট স্পিচে আমরা কি লিখবো? বাবুটার জায়গায় বাবুটাকে দেখে দেখে বাবুই লিখে দেবো। তাহলে বাবুটাকে দেখে বাবুই লেখো। সেজটাকে সেজই করতে হবে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনাইটে আছে আর এইটার মাধ্যমে নিত্য সত্য বোঝানো হচ্ছে। মানে সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কিন্তু চিরকালের সত্য। তাহলে চিরকালের সত্যটা তো এমন নয় যে আগে উঠেছিল আর কোনোদিন উঠবে না, এরকম তো নয় ঘটনা। তা দা সান রাইজেস ইস্টে কি হবে? দা সানটা থাকে দা সানই বসবে। দা সান রাইজেসের জায়গায় কি হবে? রাইজেস। ইনের জায়গায় ইন দেখে দেখে ইনটা বসিয়ে দাও, আর দাটা দায়ের জায়গায় বসিয়ে দাও, ইস্টটাকে ইস্টের জায়গায় বসিয়ে দাও। ওকে, দেখো হয়ে গেল ন্যারেশন চেঞ্জ। আবার বলছি, বাবুটার জায়গায় আমি এখানে বাবুটাকে বাবুই বসিয়ে দিয়েছি, শেষটা শেষ বসিয়েছি, ঠিক আছে? দা সান রাইজেস ইন দা ইস্টটাকে কি বসিয়েছি দেখে না? দাটাকে দায়ের জায়গায় বসিয়েছি, সানটাকে সানের জায়গায়, রাইজেসটাকে রাইজের জায়গায়, ইনটাকে ইনের জায়গায়, দাটাকে দায়ের জায়গায়, ইস্টটাকে ইস্টের জায়গায় বসিয়ে দিয়েছি। খুব ইজি না?
তাহলে তোমাকে জানতে হবে যদি সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট থাকে, যদি সেটা নিত্য সত্য বোঝায়, শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনাইট, যদি সেটা নিত্য সত্য বোঝায়, সেক্ষেত্রে কোনো ন্যারেশন চেঞ্জের কোনো রকম নিয়ম কিন্তু তুমি লাগাবে না। কোন ক্ষেত্রে নিয়ম লাগাবে আমি বলবো এবার, কোন ক্ষেত্রে নিয়ম লাগাবে, ঠিক আছে? আবার বলছি, বাবু বলে কি বলে দ্য সান রাইজেস নেমে সূর্য পূর্ব দিকে ওঠে, এই ক্ষেত্রে আমরা কোনো রকম ন্যারেশন চেঞ্জ করিনি, কারণ এটাকে নিত্য সত্য বোঝা হচ্ছে। নিত্য সত্যর ক্ষেত্রে কোনো রকম ন্যারেশন চেঞ্জ হয় না। ওকে, বেশ, আমি এটা ইরেজ করে দিচ্ছি, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। বেশ, এইবার একটা সেন্টেন্স দেখো যে কোন ক্ষেত্রে আমরা ন্যারেশন চেঞ্জ করব। তাহলে যদি এই ক্ষেত্রে ন্যারেশন চেঞ্জ না হয়, তাহলে কোন কোন ক্ষেত্রে আমরা ন্যারেশন চেঞ্জ করব, তার আগে কতগুলো নিয়ম তোমাদেরকে একটু মাথার মধ্যে রাখতে হবে। যেমন ধরো আমি এখানে ডাইরেক্ট স্পিচ লিখেছি, ইনডাইরেক্ট স্পিচ লিখেছি, তাহলে ডাইরেক্ট স্পিচটা আবার একবার লিখছি, বাবু সেড, ঠিক আছে, বাবু সেড আই লাভ পিৎজা, মানে বাবু কি বলেছিল আমি পিৎজা খেতে ভালোবাসি। এটা কোন স্পিচে লেখা রয়েছে? এটা ডাইরেক্ট স্পিচে লেখা রয়েছে, ঠিক আছে? এটাকে চেঞ্জ কোন স্পিচে করতে হবে? ইনডাইরেক্ট স্পিচে করতে হবে। তাহলে ইনডাইরেক্ট স্পিচে করতে গেলে আমি একটা লিখছি, তোমরা দেখে বুঝতে পারবে যে কিভাবে কি হবে। দেখো, প্রেজেন্ট ইনডেফিনাইটে যদি লেখা থাকে, কি লেখা থাকে যদি ডাইরেক্ট স্পিচ মানে কোনটা? এই যে দেখতে পাচ্ছ, যেটাকে রিপোর্টেড স্পিচ বলা হয়। এই রিপোর্টেড স্পিচটা যদি ডাইরেক্ট স্পিচের প্রেজেন্ট ইনডেফিনিটে থাকে, তাহলে কিন্তু সেটাকে পাস্ট ইনডেফিনিটে করতে হয়, ঠিক আছে? প্রেজেন্ট ইনডেফিনিটের মধ্যে যদি অ্যামিজার থাকে, তবে সেটাকে চেঞ্জ করে ওয়াজ ওয়ার করতে হয়। তাহলে আই লাভ পিৎজা মানে আমি পিৎজা খেতে ভালোবাসি, এই সেন্টেন্সটার পাস্ট ফর্ম করলে কি হবে? আমি পিৎজা খেতে ভালোবাসতাম। তাহলে ভাবটাকে V2 করে দিতে হবে, এখানে V1 আছে, সেটাকে তোমাকে V2 করতে হবে। তাহলে বাবু সেটটাকে তোমাকে কি লিখতে হবে বলো? বাবু সেডই লিখতে হবে, বাস। এই যে দেখতে পাচ্ছ, এটা পাস্টে রয়েছে না, সেড, এটা পাস্টে রয়েছে। আগের সেন্টেন্সে কি ছিল? আগের সেন্টেন্সে এটা প্রেজেন্টে ছিল। দেখো আগের সেন্টেন্সটা আমি আবার লিখছি, বাবু সেজ নিয়ে বাবু সেজ দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ওকে, এই ক্ষেত্রে দেখে নাও কি বাবু সেজের জায়গায় এটা কিন্তু প্রেজেন্টে রয়েছে, এবং এই টোটালটা কিন্তু প্রেজেন্টে রয়েছে বলে আমরা চেঞ্জ করিনি, ওটাকে যেমন ছিল তেমনই বসিয়ে দিয়েছি। কেবল এই কমা আর কোটেশনটা উঠিয়ে আমি দ্যাট বসিয়েছিলাম, তাই না? শুধুমাত্র দ্যাট বসিয়েছিলাম, বাদ বাকি যেমন যেটা ছিল তেমন সেটা বসিয়ে দিয়েছিলাম। এই ক্ষেত্রে কি করতে হবে? এই ক্ষেত্রে বাবুটা বাবুর জায়গায় বসবে, আর সেটটাকে আমাদের জায়গায় সেডই বসাতে হবে, টোল্ড বসবে না। কোন ক্ষেত্রে টোল্ড বসবে সেটা আমি বলবো, আগে এটা দেখে নাও। তাহলে বাবু সেট, বাবু কি বলেছিল? আমি পিৎজা খেতে ভালোবাসি, এটা কিন্তু নিত্য সত্য না। বাবু পিৎজা খেতে ভালোবাসে, এটা কিন্তু নিত্য সত্য না। তাই যেহেতু নিত্য সত্য নয়, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট লেখা রয়েছে, মানে এটা পাস্ট ফর্মে লেখা রয়েছে। আবার বলছি, দেখে নাও, রিপোর্টিং যে স্পিচটা রয়েছে, সেই ক্ষেত্রে ভার্বটা যদি পাস্টে থাকে, তবে তোমাকে সেটা চেঞ্জ করা যাবে। তাহলে বাবুটার জায়গায় বাবু বসিয়েছি, সেটটাকে আমি সেডই বসিয়ে দিয়েছি। আই লাভ পিৎজাটাকে কি হবে বলো? বাবু সেড। এইবার আমাদেরকে এই কমা আর এই কোটেশনটা উঠাতে হবে, এবং কমা আর কোটেশনটা উঠিয়ে আমাদেরকে দ্যাট বসাতে হবে। এই যে কমা কোটেশনটা উঠিয়ে আমাদের দ্যাট বসাতে হচ্ছে। দ্যাট কেন বসাতে হচ্ছে? কারণ লিঙ্কার। বাবু বলেছিল যে, দ্যাট মানে কি এখানে? যে। এবার বাবু বলেছিল আমি পিৎজা খেতে ভালোবাসি, এটা কিন্তু আমি বলছি না, এটা বাবু বলেছিল যে বাবু পিৎজা খেতে ভালোবাসে, তাই না? তাহলে বাবু বলেছিল যে বাবু পিৎজা খেতে ভালোবাসে, তাহলে আবার এখানে কি বাবু লিখবো? বাবুকে লিখবো? বাবু লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণ দুবার এখানে বাবু, ওখানেও একবার বাবু, এরকম কিন্তু ইংলিশে করা যায় না। আবারও বলছি, একই জিনিস যদি বারবার চলতে থাকে, তাহলে সেটা কিন্তু একটা বোরিংনেস চলে আসে, তাই না? একটা একঘেয়েমি টাইপের একটা ব্যাপার চলে আসে। ঠিক তেমনি বেশিরভাগ একটাই জিনিস বারবার করে লেখা, প্রতিদিন মাংস ভাত করা, বা প্রতিদিন ধরো কেউ আলু সেদ্ধ ভাত খায়, বা প্রতিদিন কেউ যদি মাছ ভাত খায়, তাহলে সেটা কিন্তু তার ভালো লাগে না। চেঞ্জ করে খেতে, আজকে মাছ ভাত, কোনোদিন আলু সেদ্ধ ভাত, কোনোদিন মাংস ভাত, কোনোদিন ডিম ভাত, এরকম করে চেঞ্জ করে খেতে হয়। কোনোদিন কিছুই খেতে নেই, ফল খেতে হয়। ঠিক তেমনি রকম ভাবে বাবুটার জায়গায় আমি কি বসাবো? বাবুর যে প্রোনাউনটা, সেই প্রোনাউনটা আমি এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে বাবুটাকে কি বলা হচ্ছে? বাবুটাকে এখানে হি বলা হয়। তাহলে বাবু সেড দ্যাট হি। এবার আমি এখানে কি বসাবো? এখানে লাভ। লাভের V2 ফর্ম কি? লাভড, LOVED। তাহলে হি লাভড পিৎজাটার জায়গায় পিৎজা বসিয়ে দাও, বাস, লাস্টে ফুল স্টপ দিয়ে দাও।
ঠিক আছে? তাহলে বাবু বলেছিল যে হি লাভড পিৎজা, এখানে হি বলতে কি এই বাবুটাকে বোঝানো হচ্ছে, সেই জন্য বাবুটার পরিবর্তে আমি প্রোনাউনটা বসিয়ে দিয়েছি হি। কেন প্রোনাউন বসিয়েছি? আবার যদি বাবুকে নিয়ে আসতাম তাহলে কিন্তু সেটা একঘেয়েমি লেগে যেত, ন্যারেশন চেঞ্জ কিন্তু ভালো লাগতো না। এইরকম ভাবে আমি চেঞ্জ করেছি। তাহলে এইরকম ভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়। এবার রুলসগুলো এক এক করে দেখে নাও কিরকম ভাবে কি করতে হয়। প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিটে করতে হয়। প্রেজেন্ট ইনডেফিনিটের ব্যাপারটা হচ্ছে অ্যাম ইজ আর যদি কোনো সেন্টেন্সে দেখো তাহলে অবশ্যই সেটা ওয়াজ আর ওয়্যারে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি থাকে তবে সেটাকে পাস্ট কন্টিনিউয়াসে করতে হয়। যেমন অ্যাম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি মানে জানবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। মানে আই অ্যাম প্লেইং, উই আর গোয়িং, আই অ্যাম ড্যান্সিং, হি ইজ স্লিপিং, এই যে সেন্টেন্সগুলো দেখছো মানে অ্যাম ইজ আর প্রথমে থাকতে হবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে বা বেস ফর্ম থাকবে, আইএনজি থেকে যাবে। এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সেটাকে পাস্ট কন্টিনিউয়াস বলা হয়। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডেফিনিট যদি থাকে, কোনটা থাকে? এইটা যদি থাকে প্রেজেন্ট, এটাকে যদি পাস্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাহলে এটাকে পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে সেটাকে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্টে থাকলে পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা এক এক করে পরপর সব সেন্টেন্সগুলো লিখে দেখে নিই যে কিরকম ভাবে আমাদের ন্যারেশন চেঞ্জ করতে হচ্ছে, তাই না? আবার এই ক্ষেত্রে দেখে নাও শ্যাল উইল যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে তাহলে উড করবে। যেমন তুমি এটা বলতে পারো স্যার প্রেজেন্টগুলো লিখেছেন, পাস্টগুলো লিখেছেন, তাহলে ফিউচারে থাকলে কি হবে? আরে ফিউচার মানে তো শ্যাল বা উইল, ফিউচার মানে অন্য কিছু না। শ্যাল বা উইলের পর যদি V1 বা প্রেজেন্ট ফর্ম ভার্বের যদি বসে যায় তবে সেটা কিন্তু ফিউচার ফর্ম হয়ে যায়। তাহলে শ্যাল বা উইলের পর শ্যাল বা উইল থাকলে কিন্তু সেটাকে উড বলা হয়। এরপর আমি আসছি যদি উড থাকে তবে উডই করবে, মে থাকলে মাইট করতে হয়, শুড থাকলে শুড হ্যাভ প্লাস V3 করতে হয়, ক্যান থাকলে কুড, কুড থাকলে কুড, মাইট থাকলে মাইট করতে হয়, দিস থাকলে করতে হয় দ্যাট, দিস থাকলে করতে হয় দোজ, হেয়ার থাকলে দেয়ার, কাম থাকলে গো, এগো থাকলে বিফোর, নাও থাকলে দেন, হেন্স থাকলে দেন্স, হিদার থাকলে দিদার, দাস থাকলে সো, টুডে থাকলে দ্যাট ডে, টুনাইট থাকলে দ্যাট নাইট মানে ওই রাত্রি। আবার টুমোরো মানে আগামীকাল থাকলে কি হয়ে যাবে বলো? দ্য নেক্সট ডে মানে পরের দিন বা দ্য ফলোয়িং ডে। আচ্ছা, এরপর দেখে নাও নেক্সট উইক বা মান্থ বা ইয়ার থাকলে দ্য ফলোয়িং উইক বা ফলোয়িং মান্থ বা ফলোয়িং ইয়ার। নেক্সট মানে কি? পরবর্তী, পরবর্তী মানে কি যেটা ফলো করা হবে, ফলোয়িং। এবার লাস্ট ডে বা লাস্ট নাইট বা লাস্ট মান্থ বা লাস্ট ইয়ার থাকলে পরে দ্য প্রিভিয়াস ডে বা দ্য প্রিভিয়াস নাইট বা দ্য প্রিভিয়াস মান্থ বা দ্য প্রিভিয়াস ইয়ার, এটা কিন্তু হয়ে যায়। ইয়েস্টারডে মানে গতকাল, যেটা হয়ে গেছে, শেষ হয়ে গেছে, সেরকম থাকলে দ্য প্রিভিয়াস ডে। আবারও বলছি প্রিভিয়াস মানে কি? আগের। প্রিভিয়াস মানে কি? আগের। এবং পরবর্তী ক্ষেত্রে যেতে গেলে নেক্সট উইক, পরবর্তী ক্ষেত্রে নেক্সট থাকলে কি? দ্য ফলোয়িং। আবারও বলছি নেক্সট থাকলে ফলোয়িং, আর প্রিভিয়াস থাকলে এই লাস্ট থাকলে দ্য প্রিভিয়াস ডে। ঠিক আছে? এবার এক এক করে সেন্টেন্সগুলো দেখে নাও কোন রকম ভাবে কি করতে হয়। এত মাথা ঘামানোর দরকার নেই যে এতগুলো নিয়ম লিখেছেন, নিয়মগুলো খুব ইজি, তোমরা নিজেরাই বলতে পারবে যে কোনটা কি করতে হয় কি না করতে হয়। জাস্ট একটু দেখে নাও এবং তোমরা সবটাই পারবে। বেশ, আমি এটা ইরেজ করে দিলাম। এবার আমি এক এক করে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি করব অবশ্যই। প্রথমে আমি এখানে লিখছি অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, তাহলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা আমরা শিখে নিই। অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি ভয়েস চেঞ্জ শিখে যাও তাহলে বাকি কিন্তু সমস্ত সেন্টেন্সের ভয়েস চেঞ্জ তুমি পারবে, কারণ তোমার মধ্যে ন্যাচারাল বা জেনারেল একটা আইডিয়া তৈরি হয়ে যাবে। আর ভয়েস চেঞ্জ করতে গেলে টেন্স পুরোপুরি তোমাকে জানতে হবেই, টেন্স না জানলে ভয়েস চেঞ্জ করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে? তা যারা যারা টেন্সের ভিডিও দেখোনি আবারও বলবো এই ভিডিওটা পজ করে প্রথমে টেন্সের ভিডিও দেখে নাও, টেন্স আমি কিভাবে কি বলছি। আর যাদের শর্ট ফর্ম দরকার শর্টে আমি লিখে দিয়েছি যে কোন টেন্সটা কিভাবে আমাদেরকে বোঝায়, কোন টেন্সটা কিরকম ভাবে থাকে না থাকে। ঠিক আছে? বেশ, এক এক করে আমরা করি, তাহলে তোমাদেরকে দেখিয়ে দেবো। যারা এখনো টেন্সের ভিডিও দেখোনি আবারও বলছি এটা দেখতে থাকো, দেখার সঙ্গে সঙ্গে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, তোমরা নিজেরাই পারবে যে কোনটা কি আছে না আছে। ঠিক আছে? তাহলে আমি প্রথমে লিখছি, দেখো সেন্টেন্স কয় প্রকার হয়। সেন্টেন্স হয় 5 রকমের, আশীর্বাদ দিয়ে তোমাদেরকে বুঝিয়েছিলাম। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লেমেটরি, 5 রকমের সেন্টেন্স হয়। বেশ, এই 5 রকমের সেন্টেন্সের মধ্যে আমি সর্বপ্রথম অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে আমি ভয়েস চেঞ্জ করে তোমাদেরকে দেখাবো যে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বর্ণনা। বর্ণনা মানে কি? বর্ণনা মানে কি? যা দেখা হয় কমা তার সম্পর্কে কিছু বলা হয়।
যা আমরা দেখতে পাই সেই সম্পর্কে কিছু যদি বলে দেওয়া হয় সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স। সেটা ভালো হতে পারে, সেটা খারাপও হতে পারে। যেমন সুবোধ একজন ভালো ছেলে, সুবোধ ভালো ছেলে নয়, তাহলে দুটোই আমি কিন্তু বলছি, এই দুটোই আমি দেখেছি সুবোধের সম্পর্কে, আমি একটা আইডিয়া করেছি এবং সেই সম্পর্কে বলছি, তাই না? বেশ, তাহলে এবার আমি বলছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে কিভাবে আমরা ন্যারেশন চেঞ্জ করব সেটা একটু দেখে নাও। আবারও বলছি, ন্যারেশন চেঞ্জ মানে কি? উক্তি পরিবর্তন, মানে একজনের ডায়লগ বাজিটা না করে আমাদেরকে সেটাকে সিম্পল ভাবে বলে দিতে হবে, ঠিক আছে? ডায়লগটা হাঁটিয়ে দিতে হবে, মানে আমি যেটা বলেছিলাম সেই জিনিসটা হাঁটিয়ে দিয়ে তুমি সেটাকে মানে অপরিবর্তিত রেখে, মিনিং কিন্তু চেঞ্জ করা যাবে না, মানে অপরিবর্তিত রেখে আমাকে বলতে হবে। কিরকম ভাবে বলতে হবে প্রথমে দেখে নাও। তাহলে আমি প্রথমে একটা সেন্টেন্স লিখছি, লিখলাম রাজু সেড। এবার আরেকটা জিনিসও তোমাদেরকে বলি, রাজু সেড টু মি নিয়ে কি লিখতে হচ্ছে দেখে নাও, যে I speak the truth। তাহলে রাজু আমাকে বলেছিল। এইবার এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে বর্ণনামূলক। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে তাহলে তোমাকে লিখতে হবে টিওএলডি টোল্ড। আবারও বলছি, টিওএলডি টোল্ড মানে বলেছিল, এটা লিখতে হবে। যদি সেখানে অবজেক্ট থাকে তবেই। কোনখানে অবজেক্ট থাকবে? এই যে দেখতে পাচ্ছ রিপোর্টিং যে স্পিচটা রয়েছে, রিপোর্টিং স্পিচ কোনটা? যেটা কোটেশনের মধ্যে থাকে না সেটাকে রিপোর্টিং স্পিচ বলে। এই রিপোর্টিং স্পিচ আগে থাকতে পারে বা রিপোর্টিং স্পিচ পরে থাকতে পারে। পরে থাকবে মানে কি? যেমন ধরো সেন্টেন্সটা আমি যদি এরকম করে লিখি, যেমন আই স্পিক দ্য ট্রুথ, ঠিক আছে? নিয়ে কি লিখলে এখানে? রাজু সেড টু মি। এই যে সেন্টেন্সটা তুমি এরকম ভাবে দেখতে পাচ্ছ, আই স্পিক দ্য ট্রুথ, রাজু সেড টু মি, এই একই রকম ভাবে যেটা কোটেশনের মধ্যে নেই সেইটাকেই বলা হয় রিপোর্টিং স্পিচ, এবং যেটা কোটেশনের মধ্যে থাকে সেটাকেই বলা হয় রিপোর্টেড স্পিচ। ওকে, রিপোর্টেড, আর এটা লিখবে টিং, টিআইএনজি, টিং, ঠিক আছে? REPORTING, রিপোর্টিং, আর এটা রিপোর্টেড। এইবার দেখে নাও যে রাজু সেড টু মি ডাইরেক্ট স্পিচে ধরো এটা লেখা আছে, তোমাকে ইনডাইরেক্ট স্পিচে করতে হবে। কিভাবে কি করবে? তুমি রাজুটাকে দেখে রাজুটাকে প্রথমে রাজু বসাবে, ঘাবড়ে যাবে